মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এম.এ.জি. ওসমানী আমাদের আজকের গল্পের হিরো। তিনি জেনারেল এম.এ.জি. ওসমানী নামেই অধিক পরিচিত। জন্ম 1918, মৃত্যু 1984। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম 4 তারকা বিশিষ্ট জেনারেল। ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে, যার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামিরে। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান এবং মাতা জবেদা খাতুন। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন অসাধারণ কৃতিত্বের সাথে। সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান অধিকার করেন। এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এম.এ.জি. ওসমানীকে প্রায়োটোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1938 সালে। বিশ্ববিদ্যালয় শেষ করে ওসমানী তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 1939 সালে তিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেহরাদুন ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সেনাবাহিনীর সার্ভিস কোরের একটি ব্যাটালিয়নে তিনি মিয়ানমার সেক্টরে কাজ করেন। 1942 সালে মেজর পদে উন্নীত হন। 1942 সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ওসমানী ব্রিটিশ সেনাবাহিনীতে বিশেষ পরীক্ষা দিয়ে নিয়মিত কমিশন লাভ করেন। সেই বছর তিনি ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের জন্য মনোনীত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। 11 এপ্রিল 1971 প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। উল্লেখ্য যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে 17 এপ্রিল সেই সরকার শপথ গ্রহণ করে। এরপর ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ওসমানীর নির্দেশনা অনুসারে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন সেক্টর এবং বাহিনীর মাঝে সমন্বয় সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন ওসমানী। 12 এপ্রিল তিনি এম.এ.জি. ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। পাকিস্তানি সেনাবাহিনী ছিল অত্যন্ত দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি। এই বিবেচনায় ওসমানীর রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিচ্ছিন্ন করে রাখা। এজন্য এম.এ.জি. ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করেন। মে মাসের পর তার মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়ে শত্রুকে ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয়। এ বিষয়টি তিনি সরকারকে জানিয়ে যুদ্ধে কৌশলগত পরিবর্তন আনেন। প্রাক্তন ইপিআর-এর বাঙালি সদস্য আনসার, মুজাহিদ, পুলিশ বাহিনী এবং যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলা বাহিনী গঠন করেন। মুক্তির সংগ্রামে এম.এ.জি. ওসমানীর হাতে কোনো নৌবাহিনী ছিল না, তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এম.এ.জি. ওসমানীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। তাছাড়া ফ্রান্সের জলাভূমিতে থাকা পাকিস্তানের ডুবোজাহাজের কিছু সংখ্যক কর্মীও মুক্তিবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। কিছুদিন পর এম.এ.জি. ওসমানী তাদের এবং কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করেন। আগস্টের মাঝামাঝি তারা নদীপথ শত্রুর চলাচল প্রায় রুদ্ধ করে দেন। নৌবাহিনী গঠনের ফলে একটা বড় ধরনের সংকটের অবসান হলেও দেশ স্বাধীন হওয়ার আগে আগে আরও একটি সংকট এম.এ.জি. ওসমানী অনুভব করেন। সেটি হচ্ছে তার হাতে কোনো বিমান বাহিনী ছিল না। শেষের দিকে 2টি হেলিকপ্টার ও একটি অটার আর তার নিজে চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমান বাহিনী গঠন করেছিলেন তিনি। পাকিস্তানি বাহিনী 16 ডিসেম্বর 1971 তারিখে মুক্তিবাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন না।
ওসমানীর অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, তার হেলিকপ্টারটি সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। 1971 সালের 26 ডিসেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর 4 তারকা জেনারেল পদমর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবদেশের প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত পান। 1972 সালের 12 এপ্রিল তিনি তার দায়িত্ব থেকে অবসর নেন এবং মন্ত্রিসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌ যোগাযোগ, জাহাজ এবং বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। 1973 সালের মার্চে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ওসমানী তার নিজের এলাকা থেকে অংশ নেন এবং নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেন। 1973 নির্বাচনে ওসমানী 94% ভোটে বিজয়ী হয়েছিলেন। 1974 সালের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975 সালের সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হলে তিনি সংসদ সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 1976 সালের সেপ্টেম্বর মাসে ওসমানী জাতীয় জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। 1978 এবং 1981 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। এই নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 10 জন প্রতিদ্বন্দ্বী ছিল তাদের মধ্যে একজন ছিলেন মেজর এম.এ. গনি ওসমানী। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন 1984 সালের 16 ফেব্রুয়ারি এম.এ. ওসমানী মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটের হযরত শাহজালাল মাজারে সমাহিত করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1985 সালে বাংলাদেশ সরকার মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে তাকে ভূষিত করে। দর্শক, জেনারেল এম.এ. গনি ওসমানী ছিলেন স্বাধীনতার একজন অগ্রপথিক এবং এমন চেতনার অধিকারী যিনি পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করলেও কখনোই কোনো ধরনের আপোষ করেননি। এমনকি বাকশাল গঠনের সময়ও তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন। প্রিয় দর্শক, ভূমিকম্প সহনশীল ভবনের নকশা ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।